हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्ताकी पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন শিখছি এবং পিকেদের সরকারের বইতে যে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো রোজ একটি করে সলভ করছি এবং তার মাধ্যমে ট্রান্সলেশনের কনসেপ্ট আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার করছি এবং কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেই জিনিসগুলো শেখার চেষ্টা করছি। আজকে পিকেদের সরকারের বইতে এক্সারসাইজ নাম্বার 7 আমরা সলভ করব। প্রথমে গল্পটা একবার তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিই, তারপর প্রত্যেকটি লাইন আমরা ধরে ধরে ট্রান্সলেশন করব। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। কৃপণ মানে যে কিপ্টে মানুষ, তার কিছু সম্পত্তি ছিল। সর্বদা তাহার এই ভয় হইত পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। এজন্য সে স্থির করিল এমন একটি ব্যবস্থা করা দরকার যাহাতে কেহ তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করিতে না পারে। অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল এবং এক তাল সোনা কিনিয়া মাটিতে পুঁতিয়া রাখিল, কিন্তু এইরূপ করিয়া সে নিশ্চিত হইতে পারিল না। প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা। এই যে গল্পটা দেওয়া আছে এই গল্পটাকে তোমায় ট্রান্সলেট করতে হবে এবং প্রত্যেকটি সেন্টেন্স আমরা এক একটি করে সেন্টেন্স নিয়ে ট্রান্সলেশন করব। প্রথম সেন্টেন্স, এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। এখানে কৃপণ মানে কিপ্টে মানুষ, তাই তো? তো একটি কৃপণের কিছু সম্পত্তি ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে এক কৃপণ, ওকে। কিছু সম্পত্তি ছিল, ভার্বটা হচ্ছে ছিল, সাবজেক্ট হচ্ছে কৃপণ, ছিলটা হচ্ছে ভার্ব, ওকে। এটা একটা ভার্ব এবং অবজেক্ট হচ্ছে কিছু সম্পত্তি। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি, এক কৃপণ মানে আ মাইজার। মাইজার মানে হচ্ছে কৃপণ, মাইজার, আ মাইজার। সম্পত্তি ছিল, ছিল হচ্ছে পাস্ট টেন্সে। সো ছিল আমরা জানি হ্যাজ কিংবা হ্যাভ, কিন্তু যখন সেটা পাস্ট টেন্স হয়ে যায় তখন সেটা হ্যাড বসে। সো আ মাইজার হ্যাড কিছু সম্পত্তি। কিছু, তুমি এখানে সাম লিখতে পারো, কিছু সম্পত্তি, প্রপার্টি। অনেক সময় আমরা তাকে অ্যাসেটস বলে থাকি কিংবা এস্টেট বলা যেতে পারে। সো আ মাইজার হ্যাড সাম প্রপার্টি কিংবা অ্যাসেটস কিংবা এস্টেট, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এরপরে বলছে সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। তো সর্বদা এখানে যেটা আছে অলওয়েজ, তাহার এই ভয় হইতো। এখানে তাহার মানে তার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ভার্বটা কি ভয় হওয়া, তাই তো? সবসময় তার এই ভয় হইতো, ঠিক আছে। সো তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার। হি সে ছিল, অলওয়েজ সর্বদা, ইন ফিয়ার সে সবসময় ভয়ে ভয়ে থাকতো। হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার, ঠিক আছে। কিংবা তোমরা এখানে এভাবেও লিখতে পারো যে হি ওয়াজ অলওয়েজ স্কেয়ার্ড অফ। হি ওয়াজ অলওয়েজ স্কেয়ার্ড অফ, এটাও লেখা যেত। ইন ফিয়ারের বদলে স্কেয়ার্ড অফ এটাও লিখতে পারতে। হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার। এই যে পাছে, পাছে লেস্ট, পাছে মানে হচ্ছে লেস্ট, ঠিক আছে। পাছে কোনো চোর বা ডাকাত, এখানে চোর বা ডাকাতটা হচ্ছে সাবজেক্ট, তাহা লইয়া যায়। এই যে লইয়া যায়টা এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এবং তাহা মানে সেই সম্পত্তির কথা বলা হচ্ছে, ওকে, তার ধন সম্পত্তির কথা বলা হচ্ছে। সো তোমরা বলতে পারো কোনো চোর বা ডাকাত, আ থিফ অর আ রবার, আ থিফ অর আ রবার, ওকে। থিফ মানে চোর, রবার মানে হচ্ছে ডাকাত। আ থিফ অর আ রবার, কোনো চোর বা ডাকাত লইয়া যায়। এখানে যেহেতু আমরা লেস্ট বসিয়েছি, আমরা ভার্বটা শুড বসাবো, ওকে। আ থিফ অর এ রবার শুড টেক, টেক, টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া, টেক অ্যাওয়ে। এখন দেখো এই যে যখন আমরা ফ্রেজাল ভার্বটা বসাচ্ছি টেক অ্যাওয়ে, এটা একটা সুন্দর স্টাইল হচ্ছে। তোমরা এই টেক অ্যাওয়ের মাঝখানটাতে যে জিনিসটা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেই অবজেক্টটা তোমরা এখানে বলতে পারো। তোমরা বলতে পারো টেক অ্যাওয়ে হিজ ওয়েলথ, সেটাও বলা যেতে পারতো, কিন্তু হিজ, টেক হিজ ওয়েলথ অ্যাওয়ে এটাও কিন্তু সুন্দরভাবে তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। সো তোমরা টেক অ্যাওয়েটাকে না লিখে একসাথে টেক আর অ্যাওয়ের মাঝখানে অবজেক্টটাকে বসিয়ে দাও।
এই যে বলছে তাহা লইয়া যায়, তাহা মানে কি তার যে সম্পত্তি ছিল, তার যে টাকা পয়সা ছিল, তাই তো। সো হিজ ওয়েলথ এটা বলতে পারো, কিংবা হিজ রিচেস, রিচেস, রিচ মানে হচ্ছে ধনী লোক, আর রিচেস মানে হচ্ছে সম্পদ, রিচেস মানে হচ্ছে সম্পদ, টাকা পয়সা, কিংবা ফরচুন এটাও বলতে পারো। সো টেক হিজ ওয়েলথ কিংবা হিজ রিচেস কিংবা হিজ ফরচুন অ্যাওয়ে। সো হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার, সর্বদা তাহার এই ভয় হইতো, পাছে লেস্ট কোনো চোর বা ডাকাত, আর থিফ অর এ রবার তাহা লইয়া যায়, শুড টেক হিজ ওয়েলথ কিংবা রিচেস কিংবা ফরচুন অ্যাওয়ে। ঠিক আছে, এরপরে বলছে এজন্য সে স্থির করিল, এজন্য যে সে স্থির করিল এমন একটি ব্যবস্থা করা দরকার যাহাতে কেহ তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করিতে না পারে। ঠিক আছে, দেখো বলছে এজন্য, এজন্য সে স্থির করিল, এখানে সে হচ্ছে সাবজেক্ট, সে স্থির করা এটা হচ্ছে তোমার একটা কাজ করো, তো সে আমরা সাবজেক্ট পেলাম, আমরা ভার্ব পেয়ে গেলাম। ঠিক আছে, এই জন্য সে স্থির করিল। ওকে, তাহলে আমরা এইটুকু প্রথমে লিখব যে ফর দিস, সেজন্য, ফর দিস সে মানে হি, স্থির করিল মানে ডিসাইডেড, সে স্থির করিল। এরপরে দেখো এখানে আছে স্থির করিল, এখানে কিন্তু একটা যে লুকোনো আছে বাংলায়। সো তুমি বলতে পারো এই জন্য সে স্থির করিল যে এমন একটি ব্যবস্থা, যে যেটা আসলো, ঠিক আছে ক্লজটা, তাই জন্য তুমি এখানে দ্যাট বসাতে পারো। ওকে, সো হি ডিসাইডেড দ্যাট এমন একটি ব্যবস্থা করা দরকার, এমন একটি ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, এই যে ব্যবস্থা করা দরকার মানে ব্যবস্থাটা তো নিজে নিজে হবে না, ব্যবস্থাটা করবে, সে নিজে ব্যবস্থা করবে, মানে তার দ্বারা ব্যবস্থাটা করা হবে। তার মানে এখানে আমি প্যাসিভ ভয়েস ইউজ করব, কারণ ব্যবস্থাটা নিজে নিজে করতে পারছে না, ব্যবস্থাটা সে করছে, কারোর দ্বারা ব্যবস্থাটা করা হচ্ছে। সো এমন একটি ব্যবস্থা, সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা, সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট এটা আমাদের সাবজেক্ট, ব্যবস্থা করা দরকার। ওকে, উচিত অর্থে ব্যবহার হচ্ছে, কাজটা করা দরকার, সো উচিত। সো শুড এবং বি, এই যে শুড মডাল, সেটা যখন ভয়েস চেঞ্জ করি তারপর আমরা বি বসাই। সো সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি, শুড বি, এবং তারপর ব্যবস্থা করা দরকার, করা দরকার। ওকে, এটার জন্য তুমি এখানে মেড বলতে পারো। ওকে, শুড বি মেড ভার্বের থার্ড ফর্ম, কিংবা শুড বি টেকেন, এমন একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, শুড বি টেকেন এরকম বলতে পারো। সো সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড কিংবা সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি টেকেন। যাহাতে, যাহাতে মানে সো দ্যাট, সো দ্যাট, যাহাতে, সো দ্যাট কেহ তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করিতে না পারে। তার মানে এখানে কেহটা হচ্ছে তোমার সাবজেক্ট হলো, এবং তাহার অর্থের সন্ধান না পায় চুরি না করে এটা তোমার ভার্ব, সন্ধান না পায় চুরি না করে এটা কিন্তু ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে অর্থের সন্ধান। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কি কেহ, কেহ মানে কেউ নয়, কেউ নয় মানে নো ওয়ান, নো ওয়ান। ঠিক আছে, এরপরে বলছে সন্ধান না পায় চুরি না করতে পারে, চুরি না করতে পারে, তাই তো, করতে পারা ইংরাজি কুড। ঠিক আছে, কিন্তু কুড নট, করতে না পারা কুড নট, কিন্তু যেহেতু এখানে নো ওয়ান বসিয়েছি, না নেগেটিভ এখানে বলে দিয়েছি, তাই জন্য কুডের পরে আর নট বসাবো না। যদি এখানে আমি নো ওয়ান না লিখে অন্য কিছু সাবজেক্ট হতো তাহলে কিন্তু আমাকে কুড নট লিখতে হতো, করতে পারে না আছে যেহেতু, কিন্তু যেহেতু এখানে আমি নো ওয়ান নেগেটিভ মানে সেন্সে আমি নো ওয়ান বসিয়ে দিয়েছি, সুতরাং এখানে আর কুডের পরে নট বসানো দরকার নেই। সো নো ওয়ান কুড, সন্ধান না পায়, সন্ধান পাওয়া, ট্রেস, ট্রেস, ট্রেস মানে হচ্ছে সন্ধান পাওয়া, চিহ্ন খুঁজে পাওয়া। সো নো ওয়ান কুড ট্রেস হিজ মানি, তার টাকা পয়সা, অ্যান্ড স্টিল ইট, চুরি করতে পারে, অ্যান্ড স্টিল ইট, চুরি করতে পারে। সো তুমি বলতে পারো যে সো দ্যাট, যাতে কেহ মানে নো ওয়ান অর্থের সন্ধান না পায়, কুড ট্রেস হিজ মানি অ্যান্ড স্টিল ইট, চুরি করতে না পারে। সো এখানে সন্ধান না পাওয়াটা ভার্ব ছিল, চুরি করতে না পাওয়াটা ভার্ব ছিল, আর অর্থের এটা তুমি বলতে পারো এখানে অবজেক্ট ছিল। সো বড় সেন্টেন্স দেখে কখনোই তোমরা ভয় পাবে না, সেটাকে তোমরা চেষ্টা করবে দু তিনটে পোর্শনে, দু তিনটে পার্টে ভেঙে নিতে। তার ফলে কি হবে, সেন্টেন্সটা ছোট হয়ে যাবে এবং তোমরা খুব সহজে গ্রামাটিক্যাল মিস্টেক না করে সেন্সটা ভালো করে বুঝে ট্রান্সলেশন করতে পারবে। এরপরে সেন্টেন্স, অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল,
এবং একতাল সোনা কিনিয়া মাটিতে পুতিয়া রাখিল। দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে। অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল এবং একতাল সোনা কিনিয়া মাটিতে পুতিয়া রাখিল। দেখো এখানে তিনটে সেন্টেন্স তুমি বলতে পারো। অবশেষে সর্বস্ব বেচিয়া ফেলিল একটা সেন্টেন্স, তারপরে একতাল সোনা কিনলো, তারপর মাটিতে পুঁতে রাখলো। তিনটে সেন্টেন্স তুমি এখানে ভাঙতে পারো, ঠিক আছে। সো অবশেষে মানে অ্যাট লাস্ট তুমি বলতে পারো, কিংবা ফাইনালি বলতে পারো, অ্যাট লাস্ট কিংবা ফাইনালি, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারো। সে মানে হি সর্বস্ব বেচিয়া ফেলিল। বেচিয়া ফেলিলটা তোমার হচ্ছে ভার্ব, বেচিয়া ফেলিল সর্বস্ব, তাই তো? এইটা হচ্ছে ভার্ব আর সর্বস্বটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে বেচিয়া ফেলা ইংরেজি কি? সোল্ড আউট, সোল্ড আউট। ওকে, সো ফাইনালি হি সোল্ড আউট সর্বস্ব, অল হিজ পজেশনস, অল হিজ পজেশনস। দেখো পজেশনটা কিন্তু পজেশনটাকে তুমি প্লুরাল কিংবা সিঙ্গুলার দুভাবেই ব্যবহার করতে পারো, কিন্তু প্লুরাল বলার সময় কখনো কখনো আমরা পজেশনের সাথে এস বসাই, পজেশনস বলি, যখন বিভিন্ন ধরনের জিনিস একসাথে আমরা বলছি। ওকে, সো পজেশনস এখানে কিন্তু বিভিন্ন ধরনের সম্পত্তি ছিল তার, সবকটাকে বলা হচ্ছে। সো এখানে পজেশনস বলতে পারছো। ওকে, একটা এস বসিয়েছ। অল ইজ ফরচুন, ঠিক আছে, এখানে পজেশনসের বদলে তুমি ফরচুনও বলতে পারো, যে কোনো একটা। সো ফাইনালি হি সোল্ড আউট অল হিজ পজেশনস কিংবা ফরচুন। ওকে, এবং তুমি এখানে অ্যান্ড বললে এবং এর জন্য, অ্যান্ড একতাল সোনা কিনিয়া, সোনা কিনিল মানে একতাল সোনা কিনিল, এটাও বলতে পারো। সো বট আ লাম্প অফ গোল্ড, বট কিনিল, বট। ওকে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট হি রয়েছে অলরেডি, তাই জন্য আবার নতুন করে অ্যান্ড এর পরে হি বট আ লাম্প অফ গোল্ড এটা বলার দরকার হলো না। যদি এখানে সাবজেক্ট অন্য কেউ থাকতো প্রথমে, তখন কিন্তু আমাকে পরে হি বলতে হতো, কিন্তু যেহেতু প্রথমে হি বলেছি এবং সেই একই সাবজেক্টের কথা বলা হচ্ছে, একই কর্তা কাজগুলো করছে, তাই জন্য অ্যান্ড এর পরে আর হি বলার দরকার নেই। সো অ্যান্ড বট কিনলো আ লাম্প অফ গোল্ড, একতাল সোনা, লাম্প অফ গোল্ড একতাল সোনা। ওকে, তারপরে দেখো মাটিতে পুতিয়া রাখিল, কিনিল এবং মাটিতে পুতিয়া রাখিল। এখানে তুমি একটা এবং নিয়ে আসতে পারো, এখানে তুমি একটা এবং নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড পুতিয়া রাখিল মাটিতে, পুঁতে রাখা মানে ইমপ্ল্যান্ট করা, কোনো কিছু মাটিতে গেঁথে দেওয়া। সো ইমপ্ল্যান্টেড ইট ইনটু গ্রাউন্ড কিংবা আর্থ, ইমপ্ল্যান্টেড ইট ইনটু গ্রাউন্ড কিংবা আর্থ, যে কোনো একটা বলতো, গ্রাউন্ড কিংবা আর্থ বলতে পারো। সো ইমপ্ল্যান্টেড ইট ইনটু গ্রাউন্ড, এই যে ইমপ্ল্যান্টেড ইট এটা বলা হলো, এইটাকে তুমি অন্যভাবে বলতে পারো, যেমন এমবেডেড, এমবেডেড মাটিতে পুঁতে রাখা, এমবেডেড, কিংবা ব্যারিড, ব্যারি করা মানে হচ্ছে মাটির মধ্যে চাপা দিয়ে দেওয়া, এটাও একই রকম ভাবে তুমি বলতে পারো, একই সেন্স বেয়ার করছে। সো এমবেডেড কিংবা ব্যারিড ইট ইন দি গ্রাউন্ড, মাটির মধ্যে। সো এমবেডেড কিংবা ব্যারিড ইট ইন দি গ্রাউন্ড, এইভাবে তুমি এই যে মাটিতে পুঁতিয়া রাখিল এটাকে বলতে পারো। আবার দেখো একতাল সোনা কিনিয়া, এই যে কিনিয়া বলছে, এখানে তুমি পার্টিসিপেলও ইউজ করতে পারতে, মানে বাইং আ লাম্প অফ গোল্ড, এটাও তুমি বলতে পারতে কিন্তু, ঠিক আছে। বাট আমার মনে হয়েছে তুমি যদি এটাকে দুটো সেন্টেন্সে ভাগ করে নাও, একতাল সোনা কিনলো এবং মাটিতে পুঁতিয়া রাখিল, তাহলে আরও ভালো, আরও বেশি স্মার্ট শুনতে লাগে। সো তুমি এভাবে কিন্তু এই ট্রান্সলেশনটা করতে পারো। এর পরের সেন্টেন্স, কিন্তু এইরূপ করিয়া সে নিশ্চিত হইতে পারিল না। এই যে মাটিতে পুঁতে রাখলো, কিন্তু তারপরেও সে নিশ্চিত হইতে পারিল না, মানে সে শিওর হতে পারলো না, ঠিক আছে। সো কিন্তু মানে তুমি বলবে বাট। ওকে, এ বলছি এইরূপ করিয়া মানে বাই ডুইং দিস, বাই ডুইং দিস এইরূপ করিয়া, সে এখানে সাবজেক্ট হচ্ছে সে, নিশ্চিত হইতে পারিল না, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, এখানে সে নিশ্চিত হতে পারিল না, মানে তুমি বলবে সে মনের শান্তি পেল না, তুমি এটা বলতে পারো, মনের শান্তি পেল না। সো হি, সাবজেক্ট আমি লিখলাম হি, নিশ্চিত হইতে পারিল না, মনের শান্তি পেল না। সো কুড হ্যাভ নো পিস অফ মাইন্ড, কুড হ্যাভ নো পিস অফ মাইন্ড, সে পেল না, নিতে পারলো না, রাখতে পারলো না, কি পারলো না, নো পিস, শান্তি, কোনো শান্তি নয়, নো পিস অফ মাইন্ড, মনের কোনো শান্তি সে পেল না। নিশ্চিত হওয়া মানে এখানে মনের শান্তির কথা বলছে। কিংবা তুমি বলতে পারো হি কুড নট বি অ্যাসিওর্ড, নিশ্চিত হতে পারলো না, হি কুড নট বি অ্যাসিওর্ড, নিশ্চিত হতে পারলো না, কিংবা হি কুড নট বি সার্টেন, নিশ্চিত হতে পারলো না, এরকম ভাবেও তুমি সেন্টেন্সটা বলতে পারো। বাট আমি বলবো কুড হ্যাভ নো পিস অফ মাইন্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে তুমি ভাবের
ট্রান্সলেশন করছো অর্থটা চেঞ্জ না করে, ঠিক আছে। বাট যদি কেউ কুড বি নট বি অ্যাসিওর কিংবা কুড নট বি সার্টেন লেখে তাহলে কিন্তু ভুল নয়, ওকে। এরপরে বলা হচ্ছে প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা। তাহলে প্রতিদিন সে গোপনে যেত, লুকিয়ে লুকিয়ে, সিক্রেটলি কিন্তু সে সেখানে যেত, একবার করে যেত, গিয়ে সেই স্থানে দেখে আসতো সোনা আছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে কি সে, এবং সেখানে কি করত, কাজটা কি করত, গোপনে সেখানে গিয়া দেখিত, সেখানে যেত আর কি, গোপনে সেখানে যেত। তাহলে এখানে আমি বলতে পারি সে হচ্ছে সাবজেক্ট আর সেখানে যাওয়াটা হচ্ছে তার ভার্ব, সেখানে যাওয়াটা হচ্ছে তার ভার্ব, তাই তো। তাহলে প্রতিদিন মানে এভরিডে, ওকে, এভরিডে। এবারে সে সাবজেক্ট লিখলাম হি, বলছে গোপনে, তুমি এখানে সিক্রেটলি লিখতেই পারো, গোপনে, সিক্রেটলি, গোপনে। সো এভরিডে হি সিক্রেটলি সেই স্থানে যেত। সো ওয়েন্ট, গো ওয়েন্ট, পাস্ট টেন্স, গো ওয়েন্ট। সো হি সিক্রেটলি ওয়েন্ট সেই স্থানে, টু দ্যাট প্লেস, সেই জায়গাতে যেত, টু দ্যাট প্লেস, ওয়েন্ট টু দ্যাট প্লেস, ওকে। বলছে একবার করে, একবার করে ওয়ান্স তুমি বলতে পারো, ওয়ান্স কিংবা ওয়ান টাইম, ওয়ান্স, একবার করে যেত। কিসের জন্য যেত, দেখিয়া আসিত, এই যে দেখিয়া আসিত, তাই তো, দেখিয়া আসিত সোনা আছে কিনা। তাহলে দেখিয়া আসিত মানে টু সি, সেখানে যেত কি করতে, দেখে আসতে সোনা আছে কিনা, দেখে আসতে সোনা আছে কিনা। এই যে আসতে বলছি ভার্বের সাথে, তাহলে এর জন্য তুমি এখানে ইনফিনিটিভ টু বসাবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। টু সি আছে কিনা, আছে কিনা, এই যে কিনা বলছি, ওয়েদার আছে কিনা, ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, তার সোনা আছে কিনা। এই যে কিনা, তার জন্য তুমি এখানে ইফ কিংবা ওয়েদার বসাতে পারো, আমরা যেরকমটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে করে থাকি, ইফ কিংবা ওয়েদার। সো এভরিডে হি সিক্রেটলি ওয়েন্ট টু দ্যাট প্লেস ওয়ান্স, একবার করে যেত, কি করতে, দেখে আসতে। সো টু সি আছে কিনা, ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, তার সোনা সেখানে আছে কিনা, ঠিক আছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা ট্রান্সলেশন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।